নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেককে আমাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে নতুন যারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। আজকের ভিডিও সেশনে আলোচ্য বিষয় পাব ডেট 2024, যার র্যাঙ্ক কার্ড ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম কাট অফ নিয়ে। আপনারা অনেকেই প্রচুর প্রশ্ন করেছেন এবং আপনাদের সবিস্তারে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই পাব ডেট 2024 তার যে কাউন্সেলিংয়ের টাইম টেবিল সেটিও প্রকাশিত হয়েছে এবং সেই সম্বন্ধে আজকের এই ভিডিও। প্রথমেই যেটি জানাবো যে কাউন্সেলিংয়ের জন্য ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং, এই কাজটি চলবে, শুরু হচ্ছে 7 অগস্ট 2024 থেকে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর ফার্স্ট রাউন্ড এন্ডস, শেষ হবে, অর্থাৎ 7 অগস্ট থেকে শুরু হবে, চলবে এটি 11 অগস্ট 2024 পর্যন্ত। ফার্স্ট রাউন্ডের আপনাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে সেটি হবে 13 অগস্ট 2024। এরপর যেই ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বেরিয়ে যাবে তখন হচ্ছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি আপনাদের জমা করতে হবে, রিপোর্ট করতে হবে ইউনিভার্সিটিতে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন যদি আপনি চান। ইফ আপগ্রেডেশন চয়েস নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস, যদি আপনার যে চয়েস দিলেন, অর্থাৎ আপনি জানেন যে আপনি 3টে পেপারে চয়েস দিতে পারছেন, এবারে ফার্স্ট চয়েসে যদি আপনার সিলেকশন হয়ে যায়, দেন অর্থাৎ চয়েস নাম্বার সিরিয়াল নাম্বার 1-এ যদি আপনার সিলেকশন হয়ে যায়, তাহলে আপনার আর আপগ্রেডেশনের কোনো জায়গা থাকবে না। সেই ক্ষেত্রে নো আপগ্রেডেশন দিতে হবে এবং নো আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। যদি 1 নম্বর চয়েসে পেয়ে যান আর আপনি যদি মনে করেন অন্য রাউন্ডে যাবেন, সেটা কিন্তু আপনি এলিজিবল নন। সুতরাং যারা 1 নম্বর চয়েসে পেয়ে যাবেন তাদেরকে অবশ্যই হচ্ছে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে যারা 2 বা 3 এই নাম্বার চয়েসে থাকবে তাদের কিন্তু আরেকটা রাউন্ডে সুযোগ রয়েছে, সেখান পর্যন্ত আমি আপগ্রেডেশন দিতে পারবো। তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন করবো। প্রথমে আমি যখন আমার সিট অ্যালটমেন্ট দেখে নিলাম যে 3rd-এ বা 2nd-এ হয়েছে, তাহলে আমি দেখবো ফার্স্ট আমার যে চয়েস সেটা যেতে পারছি কিনা, তখন আমি আপগ্রেডেশন দেবো। তাহলে আমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা করতে হবে। জমা করার পরে আমাকে যে সিট অ্যালটমেন্ট লেটার যেটা, সেটাকে ডাউনলোড করতে হবে। যতক্ষণ না আমি এই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার যে অ্যালটমেন্ট লেটার সেটাকে ডাউনলোড করতে পারবো না। তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করে ডাউনলোড করব এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেব। 2 বা 3 নম্বর চয়েসে যদি থাকে সেক্ষেত্রে আমি আপগ্রেডেশন দেওয়ার একটা সুযোগ পাচ্ছি। এবারে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইউনিভার্সিটি, ভিজিট দেয়ার ওয়েবসাইট টু দ্য টাইমিং অ্যান্ড ডিটেল, অর্থাৎ কবে যেতে হবে সেখানে সেটা জেনে নিতে হবে ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করে। এরপরে চয়েস ফিলিং আমরা একবার করেছি, চয়েস ফিলিং বারবার করতে হবে না। এরপর সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। যারা ফার্স্ট রাউন্ডে কোনো কিছু পেলো না বা ফার্স্ট রাউন্ডে 2 বা 3-এ পেলাম, আমি আপগ্রেডেশন দিয়েছি, তাদের সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে 21 অগস্ট 2024 বা 21 আগস্ট 2024। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশ অ্যালোটি, অর্থাৎ আগে যারা পায়নি তাদেরকে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে পায়নি, সেকেন্ড রাউন্ডে যে সিট পেলো তাদেরকে এখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। বাট ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করেছিলেন তাদের কিন্তু আর সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে না, এটা একবারই লাগে। এবং এই যে সেকেন্ড রাউন্ডে প্রথম যারা পেলেন তাদেরকে বলা হয়েছে রিপোর্টিং টু ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশনের জন্য তাদেরকে সেখানে যেতে হবে। ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট ইউনিভার্সিটি, একই জিনিস, ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে কবে যেতে হবে, কখন যেতে হবে। এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পরে এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়া, ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়া এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা, সেটা চলবে 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। এরপর থার্ড রাউন্ডের একটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট আবার বেরোবে। যারা এখনো পেল না তাদেরকে থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। বা আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখলাম থার্ড চয়েসে ছিলাম, সেকেন্ড চয়েসে এসেছি, তাহলে আমি আরেকবার আপগ্রেডেশন দেবো, দিয়ে থার্ড রাউন্ডের জন্য আমি অপেক্ষা করব। থার্ড রাউন্ডের রেজাল্টটা বেরোচ্ছে 28 অগস্ট 2024। এরপর এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যারা প্রথমবার পাবে, অর্থাৎ আগে দুটো রাউন্ডে পাইনি, তাদেরকে বলা হয়েছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশ অ্যালোটিস যারা, তাদেরকে জমা করতে হবে এবং রিপোর্টিং টু ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। এখানে
28 অগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, অর্থাৎ থার্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট হওয়ার পরে বাকি প্রসেসটা অ্যাডমিশন প্রসেস পর্যন্ত 30 আগস্ট পর্যন্ত চলবে। এই হলো আমাদের পাব ডেট 2024 এর টাইম টেবিল। এবার আমরা চলে আসবো যে এই পাব ডেটের যে কাউন্সিলিং এর কিছু প্রসেস সেই সংক্রান্ত বিষয়ে বলছি। ফর দ্য একাডেমিক সেশন 2024-25, the board, after conducting the common entrance examination PUB date 2024 for admission to the undergraduate course in Presidency University, would arrange the e-counseling and provisional allotment as well. এখানে আমরা যে নিয়মগুলি বলেছে সেই নিয়মগুলো কয়েকটা জিনিস জেনে নেবো। এখানে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন, আপনারা জানেন যে এই প্রেসিডেন্সিতে আপনারা যারা আন্ডারগ্রাজুয়েট কোর্স করতে যাচ্ছেন তাদের কিন্তু শুধুমাত্র এই যে র্যাঙ্ক পেয়ে গেছেন, র্যাঙ্কের ভিত্তিতেই যে আপনি কাউন্সিলকে পার্সেপ্ট করতে পারবেন এমন নয়। অর্থাৎ আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, সাবজেক্ট এবং ওভারঅল এগ্রিগেট, এই সমস্ত কিছু প্রত্যেকটি যে সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টের স্পেসিফিক নাম্বার উল্লেখ করা আছে, কত পার্সেন্টেজ নাম্বার তাকে পেয়ে থাকতে হবে আউট অফ 100। ধরুন কোনোটাতে 70% উল্লেখ করা আছে, কিন্তু আপনার 10+2 এ দেখা যাচ্ছে হয়তো 70% হয়নি, 69.99 এসছে, তাতেও কিন্তু আপনি আর এলিজিবল হবেন না। অর্থাৎ আপনি যখন চয়েস ফিল করতে যাবেন তখন ইউ আর নট এলিজিবল লিখিয়ে দেবেন। কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করছিলেন তখন পর্যন্ত আপনার রেজাল্ট ডিউ ছিল, পরবর্তীকালে রেজাল্ট পেয়েছেন। এখন যখন আপনি এই কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করবেন তখন আপনাকে সাবজেক্ট স্পেসিফিক নাম্বার এবং এগ্রিগেট নাম্বার এগুলো ভরতে হবে। সুতরাং আউট অফ 4 আপনার এগ্রিগেট নাম্বার যেটা হবে সেটা যখন বসাবেন, স্পেসিফিক নাম্বার যখন বসাবেন তখন কিন্তু আপনি ওখানে আর এলিজিবল থাকবেন না, আপনাকে কিন্তু চয়েস ফিল করতে দেওয়া হবে না। রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদেরকে কিন্তু তাদের স্পেসিফিক সাবজেক্ট কিন্তু ঠিক, তাদের সার্টিফিকেট কিন্তু ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ আমরা এই বছর দেখেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বহু ক্যান্ডিডেটের যারা ওবিসি ক্যান্ডিডেট, ওবিসির এনসিএল সার্টিফিকেট না থাকার জন্য তাদের কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে গেছে। এবং ফার্স্ট অ্যালটমেন্ট যেটা হবে সেই অ্যালটমেন্টে আপনার যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট না থাকে তাহলে ফার্স্ট রাউন্ডে সেটা আপনার থার্ড চয়েস হোক, সেকেন্ড চয়েস হোক বা ফার্স্ট চয়েস হোক, আপনার কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাকে জেনারেল করে দেওয়া হবে। জেনারেল করে দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। আপনি আপনার সেম জিএমআর দিয়ে সেকেন্ড রাউন্ডে জেনারেল হিসাবে পাচ্ছেন কিনা সেটা দেখতে হবে। একটা কথা উল্লেখযোগ্য, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে কাউন্সিলিং হয়েছিল সেখান থেকে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে আপনারা শুনে রাখবেন এবং এটাকে ফলো করবেন। আপনি যখন যাবেন, আপনার যদি সেকেন্ড বা থার্ড চয়েস হয়তো হয়েছে বা ফার্স্ট চয়েসই হয়েছে, তাহলে আপনি গেলেন, আপনার কাছে এনসিএল সার্টিফিকেট মনে করুন আপনি জোগাড় করতে পারেননি। এনসিএল সার্টিফিকেট যেহেতু নেই তাহলে আপনার বললেন যে সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং সেকেন্ড রাউন্ডের জন্য আপনাকে কনভার্ট করে দেবে জেনারেল হিসাবে। এই প্রক্রিয়াটি কিন্তু যারা কাউন্সিলিং করাবেন, ওখানে যারা পার্সোনাল থাকবেন তারা কিন্তু এই কাজটা কম্পিউটারে করবেন এবং সেই মোতাবেক আপনাকে একটা পেপার দেবেন। এই পেপারটা অবশ্যই নিতে ভুলবেন না। যদি দেখেন আপনাকে বলছে না আপনার কিছু করতে হবে না, আপনার এনসিএল নেই, আপনি অটোমেটিক পরের বারে জেনারেল হয়ে যাবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি কোনো মতেই মানবেন না। দেন অ্যান্ড দেয়ার আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের যে নাম্বার, টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন, ফোন করে বিষয়টা জানাবেন। কারণ এই ধরনের ঘটনা ঘটেছে প্রাইভেট এবং গভর্নমেন্ট। উল্লেখ্য যে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে পর্যন্ত এই ধরনের কেসে হচ্ছে, তাকে বলা হয় যে তুমি পরের রাউন্ডে গিয়ে তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করে নিও, কিন্তু ক্যাটাগরি কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ যে সময় আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এবং ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় আপনি ক্যাটাগরি উল্লেখ করেছেন, আপনার কোনো রাইট নেই আপনি নিজে এটাকে কোনোভাবে মডিফাই করতে পারেন। সুতরাং আপনাকে বোর্ডের ওপরে নির্ভর করতে হবে। তাই যারা কাউন্সিলিং করাবে ওখানে অত্যন্ত সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনাকে ওখানে কম্পিউটারে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করলেন, ওখানে বার্থ শর্টফল অফ দিস ডকুমেন্ট আপনাকে জেনারেলে কনভার্ট করা হলো, এই বিষয়ে কোনো কাগজ দিচ্ছে কিনা দেখে নেবেন। কাগজ যদি না দেয় অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন এবং বলবেন যে আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে এসেছি, আমার এনসিএল সার্টিফিকেট জোগাড় করতে পারিনি, আমাকে এখানে বলছে অটোমেটিক হয়ে যাবে। স্যার এটিকে অটোমেটিক হবে, এরা এখান থেকে কোনো পেপার কিন্তু জেনারেট করছে না, পরিষ্কার জানাবেন। কেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে যখন কন্ট্যাক্ট করা হয়েছে তখন ওনারা বলেছেন সেইখান থেকেই ফোন করা দরকার ছিল, পরবর্তীকালে আমাদের আর কিছু করার নেই। সুতরাং এটা আপনার কিন্তু
অত্যন্ত যত্ন সহ থাকবেন এবং যে যে ক্যাটাগরিতে আছেন আপনি যে ভেরিফিকেশন করালেন, ভেরিফিকেশন করার পরে ওখান থেকে কম্পিউটার জেনারেটেড পেপার কিন্তু আপনাকে দেওয়া হবে। সেই পেপারটা সংগ্রহ করার দায়িত্ব পুরোপুরি আপনার। যদি দায়িত্ব পালন করেন তাহলে পেয়ে গেলেন কাগজ, না পেলে আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকলো না যে আপনি ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন আদৌ করালেন কিনা বা আপগ্রেডেশন দিলেন কিনা, এর কোনো ডকুমেন্টেশন থাকছে না। সুতরাং আপনাকে ডকুমেন্ট সংগ্রহের দায়িত্ব আপনার পুরোটাই নিজে। আপনাদেরকে এই যে কাউন্সিলকে পার্টিসিপেট করবেন, কাউন্সিলকে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে প্রত্যেককে 500 টাকা অনলাইনে পে করতে হবে। আপনারা জানেন যে আপনার নেট ব্যাংকিং এ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে হচ্ছে আপনারা এই পেমেন্ট কিন্তু সম্পন্ন করতে পারবেন। আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন এখানে গিয়ে, সেই রেজিস্ট্রেশন করার সময় কিভাবে করবেন না, আপনারা তো একবার রেজিস্ট্রেশন করেছিলেন, এখন কিন্তু আপনি গিয়ে ওই লগ ইনে যাবেন না, আপনাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবেন। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আপনার যে রোল নাম্বার দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে দেখবেন অনেকগুলো ডেটা পরপর চাইবে, সেই ডেটাগুলো দিতে হবে, তারপর সাবজেক্টের নাম্বার চাইবে। এখানে বলা হয়েছে যে পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স ইন ক্লাস 10, এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড সবার জন্য এটা লাগবে, এটা বসাতে হবে। পাসিং স্ট্যাটাস ওভারঅল ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস, অর্থাৎ ফুল মার্কস এখানে ম্যাক্সিমাম মার্কস যেটা লাগতে হবে সেটা ফুল মার্কস মানে 100 লিখবেন, আর যেখানে অবটেন মার্কস মানে আপনি যেটা পেয়েছেন সেই মার্কসটা লিখবেন। অনেকে হয়তো ভাববেন যে এগুলো বোঝানোর দরকার নেই, বাট অনেকেই হচ্ছে এই জায়গাগুলোতে ভুল করে, সেই জন্যই বলছি, আমাকে মার্জনা করবেন। এবারে হচ্ছে আপনাকে এখানে টোটাল বলা হয়েছে, টোটাল মার্কস ইন ক্লাস 12 কত পেয়েছেন টোটাল, অর্থাৎ আপনার যা সাবজেক্ট আছে, যা প্রোগ্রেস রিপোর্টে যে নাম্বারটা আছে সেটা মিলতে হবে টোটাল সাবজেক্টের সঙ্গে, টোটাল নাম্বারের সঙ্গে। এবারে বলা হয়েছে ইফ এ সাবজেক্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর এনি ক্যান্ডিডেট হি সি মে সিলেক্ট ইন এ, কোনো একটা সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট থাকবে দেখবেন ওখানে, পরপর সাবজেক্টগুলো আসবে, যেখানে ড্রপ ডাউন মেনু থাকবে। যে সাবজেক্টটি আপনার নেই, দেখছেন যে যেখানে ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো আপনার নেই, আপনি সেখানে গিয়ে এনএ করবেন, আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে পরপর সেই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। Aggregate marks, the aggregate is to be calculated considering score in best 4 recognized subjects including অর্থাৎ যদি কারোর কম্পালসারি সাবজেক্ট এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে থাকে, সেই সাবজেক্টের নাম্বারটা কিন্তু ধরা হবে না বেস্ট অফ 4-এ, তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি সাবজেক্টের বেস্ট অফ 4 করবেন, সেরকম করে সাবজেক্টগুলো বসাবেন, তাহলে বেস্ট অফ 4-এর নাম্বারটা চলে আসবে। বেস্ট অফ 4 নাম্বার কেন বলা হয়েছে না, এখানে বলা হয়েছে ইন এগ্রিগেট এত পার্সেন্ট বলা হয়েছিল, তাহলে বেস্ট অফ 4 দিয়ে সেই পার্সেন্টেজ হতে হবে। আর সাবজেক্ট স্পেসিফিক যে সাবজেক্টে আপনি পড়তে চাইছেন সেই সাবজেক্টতে যা কম্পালসারি ওখানে বলা আছে, সেই হচ্ছে স্ট্যান্ডার্ড যে পার্সেন্টেজ সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কসাস অ্যাট দ্য টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশন ডিউরিং রেজিস্ট্রেশন যখন করবেন তখন আপনাদেরকে অত্যন্ত যত্নশীল হতে হবে, কোথাও যেন ভুল না হয়ে যায়। ভুল হয়ে গেলে অনেকে করে, ম্যাক্সিমাম নাম্বার চাইছে, সাবজেক্ট দেখেনি, ইংলিশ দেখেনি, ম্যাক্সিমাম সাবজেক্ট ওখানে 600 বা 700 লিখে দিয়েছে, তারপরে ইংলিশ নাম্বারটা বসিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তো গন্ডগোল হয়ে গেল, সে ফলোই করলো না ওখানে। সুতরাং প্রত্যেকটি কলমকে ভালো করে ফলো করতে হবে, বিশেষ করে যারা সাইবার ক্যাফেতে করবেন তারা তো অত্যন্ত যত্নশীল হবে। যদি অন্য কেউ আপনার হয়ে অপারেট করছে তাহলে অবশ্যই আপনাকে ভালো করে দেখে নিতে হবে প্রত্যেকটি, তারপরে সাবমিট করবেন, তার আগে করবেন না। একবার রেজিস্ট্রেশনের সময় যা দিলেন সেটা যদি সাবমিট হয়ে যায় আর কিন্তু এডিট করা যাবে না, এটা কিন্তু সবাই খেয়াল রাখবেন। তাহলে hence if no choice is available to the candidate or no seat is allotted due to wrong input given by the candidate, WBJEB বলেছে will not be legally responsible for such wrong input given by the candidate and its after effect, পরের যে এফেক্ট হবে সেটা কিন্তু ক্যান্ডিডেটকে বিয়ার করতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন ইজ টু বি ডান অনলি ওয়ান্স, একবারই রেজিস্ট্রেশন করা যাবে বিফোর কাউন্সিলিং স্টার্টস। নট রেজিস্টার্ড ক্যান্ডিডেটস আর নট এলিজেবল ফর ই কাউন্সিলিং ইন এনি রাউন্ড, যদি কেউ রেজিস্ট্রেশন করলো না তাহলে কিন্তু সে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারছে না। কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি কমপ্লিটেড ইন 3 রাউন্ডস, 3টে রাউন্ডে হবে। If a seat is allotted on satisfying the eligibility criteria and securing a rank per day 2024, অর্থাৎ যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা দেওয়া আছে সেটা ফুলফিল হয় এবং র্যাঙ্ক থাকে তবেই সে একমাত্র এলিজিবল হচ্ছে এখানে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে রিকুইজিট সিট অ্যাকসেপ্টেন্স ফি অফ 1000, অর্থাৎ আপনি যেই সিট পেয়ে যাবেন আপনাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসাবে 1000 টাকা জমা করতে হবে। এই 1000 টাকা আপনি
থ্রু নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারছেন। এখানে বলা হয়েছে দ্য বোর্ড উইল নট কনভার্ট ডি রিজার্ভ এনি ভ্যাকেন্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরি। কোনো রিজার্ভ ক্যাটাগরি কোনো সিট কোনো ডি রিজার্ভ হবে না, অন্য কোনো ক্যাটাগরিতে যাবে না। এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডাব্লিউএস অ্যান্ড পিডাব্লিউডি টু জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি ইন এনি রাউন্ড অফ দ্য কাউন্সিলিং। অর্থাৎ এই যে রিজার্ভ ক্যাটাগরি সিটগুলো কখনই হচ্ছে জেনারেল হবে না। ইফ এ ক্যান্ডিডেট has got an allotment in any round based on his or choice must have to report to the university and must complete the document verification and other formalities. If any, otherwise he will not be eligible for allotment upgradation in subsequent rounds if any. অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে না যান তাহলে আপনি কিন্তু পরের রাউন্ডের জন্য আর কোনোভাবে এলিজিবল থাকছেন না। এবার চয়েস অফ সাবজেক্টস ফর অ্যাডমিশন, চয়েস ফিলিং, এই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা এই চয়েস অফ সাবজেক্টস অ্যান্ড অ্যাডমিশন, চয়েস ফিলিং ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স একাডেমিক স্কোর আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেড, দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল সাবজেক্টস অ্যাভেলেবল টু হিম her according to his or rank and eligibility criteria based on the inputs provided by him. অর্থাৎ আপনি যখন ইনপুট দিয়েছেন সেই অনুযায়ী আপনার আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি সব কিছু দেখেই হচ্ছে আপনার কিসে কিসে নাম আসছে, কোন কোন সাবজেক্টে, সেটা আপনি কোন কোন সাবজেক্টে চয়েস দিতে পারছেন সেটা আপনার চলে আসবে। অর্থাৎ আপনি 3টে সাবজেক্ট চয়েস দিয়েছেন, 3টে সাবজেক্টের যে পাসিং বা অবডেট মার্কসের যে ক্রাইটেরিয়া দেওয়া, যে পার্সেন্টেজ আছে সেটা আপনি হয়তো পাননি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু ওটা ফলো করতে হবে। ওটা ফলো করা মানে ফলো আপনাকে করতে হবে না, অ্যাকচুয়ালি আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি দেখে নেবেন সঙ্গে আপনাকে লিখে দেবেন আপনি এই সাবজেক্টের জন্য এলিজিবল। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড জেনারেল মেরিট র্যাঙ্ক মানে জিএমআর ইন ওয়ান অর মোর পেপার্স উইল অপ্ট হিজ হার প্রেফার্ড চয়েস অফ সাবজেক্টস ইন অর্ডার অফ হিজ হার প্রায়োরিটি ডিউরিং রেজিস্ট্রেশন ফর ই কাউন্সিলিং অ্যালটমেন্ট। যেটা আমি বললাম, ধরুন কেউ চাইছেন লাইফ সায়েন্স অথবা ফিজিক্স অথবা ম্যাথ, তাহলে আপনি কোনটাকে প্রথম চয়েস দেবেন সেটা বুঝে শুনে আপনাকে করতে হবে, সেভাবে চয়েস দিতে পারবেন এবং তার পরবর্তীকালে আপনি আপগ্রেডেশন ইত্যাদি ফেসিলিটিতে যেতে পারবেন। ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, যদি কোনো চয়েস না দেন অবভিয়াসলি সি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট। আপনি যদি কোনো চয়েস না দেন তাহলে আপনার কিন্তু কোনো অ্যালটমেন্ট হবে না, এটা তো বলাই বাহুল্য। চয়েস লকিং বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট লক হিজ হার চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেট। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ হিজ হার লক চয়েস। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলে স্যার আমি যদি লক না করি তাহলে তো অটো লক হয়ে যাবে। হ্যাঁ, অটো লক হয়ে যাবে, বাট আমি বলবো আপনি নিজের হাতে লক করবেন। কারণ আপনি চয়েস ফিলিং করলেন, চয়েস ফিলিং করার লক বাটনটা যখন এলাবেল হয়ে যাবে, লক করার পরে লকের প্রিন্ট আউটটা নিয়ে নেবেন, এটা অফিসিয়াল হবে। তার ফলে কি হচ্ছে, যখন অ্যালটমেন্ট হলো আপনি দেখলেন আপনার থেকে পিছনের র্যাঙ্ক সে পেয়ে গেল, আপনি পেলেন না, তো আপনি যখন ওটা দিয়ে চার্জ করতে পারবেন, তাদেরকে বলতে পারবেন, গ্রিভেন্স পেশ করতে পারবেন, তখন যদি আপনার এই লিস্টটা না থাকে তাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি চয়েস দিয়েছিলেন। অর্থাৎ ডেটাবেস থেকে কোনোভাবে চয়েস ফিলিং এর এটাই উড়ে গেল, হয়তো আপনি প্রমাণই করতে পারবেন না যে আপনি এই চয়েস দিয়েছিলেন। সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা নিজের হাতে লক করবেন এবং প্রিন্ট আউট নিয়ে অবশ্যই রাখবেন, যেটা ভেরিফিকেশনের সময় হাতে রাখবেন। আরেকটি এই ব্যাপারটা আরেকটা বলবো, যখনই রেজাল্ট আউট হয়ে যাবে, অ্যালটমেন্ট রেজাল্ট, আপনি প্রথমবার যখন দেখছেন তখনই আপনি ডাউনলোড করে নেবেন, তখনই টাকা পেমেন্ট করে তখনই ডাউনলোড করে নিন। তাছাড়া অনেক রকম ঘটনা ঘটতে পারে, সেই বিষয়ে আমি আর যাচ্ছি না। এই ফার্স্ট রাউন্ডে আমি আর যাচ্ছি না। ফার্স্ট রাউন্ডে যেভাবে আপনার অ্যালটমেন্ট হবে, 3টে সাবজেক্টের মধ্যে বলে দিচ্ছি যে 1 নম্বর চয়েসে যদি কারোর লেগে থাকে তাকে ভর্তি হতে হবে অথবা সে এক্সিট করে যাবে, তার কিন্তু আর কোনো উপায় থাকবে না। যে 2 নম্বর বা 3 নম্বর পাচ্ছে সে আপগ্রেডেশনে যেতে পারছে, এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি আপগ্রেডেশন পায় তাহলে সে ভর্তি হতে পারে, নাহলে থার্ড রাউন্ডের জন্য আপগ্রেড করতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশনে অবশ্যই আপনাকে উপস্থিত হতেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত না হলে কিন্তু আপনি এক্সিট করে যাবেন। রিপোর্টিং টু দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, এইটা একটা ইম্পর্টেন্ট, এটাকে একটু ভালো করে শুনে নিন কি আছে এখানটা বলে দিচ্ছি। বলেছে আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি with the allotment letter and all other documents for verification. If the candidate fails to report for document verification,
the current allotment will be cancelled. She will not be considered for seat allotment in any future round. All documents verification are to be done during admission and registration with the university. If it is found on scrutiny at any stage that the applicant is otherwise ineligible, his her admission shall stand cancelled even if she has secured a merit rank in the update 2024 and or a seat has been allotted to the candidate. সিট পাওয়ার পরেও ভ্যালিড মেরিট র্যাঙ্ক থাকার পরেও কোনো কারণে অন্য কোনো জায়গাতে যদি দেখা যায় যে কোনো কিছু ত্রুটি রয়েছে সেই ক্ষেত্রে আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। Securing a rank in PubDate 2024 does not constitute a right or guarantee in favor of the candidate for his or claim for admission if she fails to comply with the specified rules. রুলসের বাইরে যদি হয়ে যায় তাহলে হচ্ছে কোনো অবস্থাতেই র্যাঙ্ক থাকা সত্ত্বেও র্যাঙ্ক পেলাম মানেই যে আমি সিট পেয়ে যাবো এমনটাও কিন্তু নয়। প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেলড কেন? If it is found during verification at university that a candidate is not eligible for the present allotment due to his or actual academic scores ঠিক নেই সেক্ষেত্রে তো ক্যান্সেল হয়ে যাবে। ক্যাটাগরি সার্টিফিকেট যদি ঠিকঠাক না থাকে দ্যাট ইজ such as candidate will be automatically এখানে বলা হয়েছে কনসিডার ইন দ্য নেক্সট রাউন্ড, অটোমেটিক্যালি বলা হয়েছে নেক্সট রাউন্ড। তো এই অটোমেটিক্যালি নেক্সট রাউন্ড বলা হয়েছে, আমি যে পেপারসের কথা বলেছি সেই পেপারস হয়তো দিতে রাজি হবে না, কিন্তু আপনাকে পেপারস তো একটা কিছু দেবে, সেই পেপারস কিন্তু অবশ্যই আপনারা চাইবেন। অল প্রভিশনালি allotted candidates must report to the Presidency University as per schedule with provisional allotment letter and all original documents as mentioned below. কি নিয়ে যেতে হবে বেসিক্যালি সেগুলো ভালো করে জেনে নিন। বলা হয়েছে ডাউনলোডেড হার্ড কপি অফ অ্যালটমেন্ট লেটার, এই যে অ্যালটমেন্ট লেটার যেটা বেরোবে সেটা, হার্ড কপি অফ র্যাঙ্ক কার্ড, আপনাদের র্যাঙ্ক কার্ড পেয়ে গেছেন সেটা, মার্কশিট অফ ক্লাস 10 নিয়ে যেতে হবে, মার্কশিট অফ ক্লাস 12 নিয়ে যেতে হবে, এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডব্লিউএস পিডব্লিউডি এবং ডোমিসাইল সার্টিফিকেট এগুলো সব নিয়ে যেতে হবে। এখানে আপনাদের যে বয়সের প্রমাণের জন্য ক্লাস 10 লেভেলের যে অ্যাডমিট কার্ড সেটা উল্লেখ করে না, আমি বলবো সেটাকেও কিন্তু আপনার সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন, কারণ বয়সটা আপনার গুরুত্বপূর্ণ, সুতরাং সেটার জন্য ওটা সঙ্গে রাখবেন। ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্টস, the income certificate issued by BDO, SDO or any group A government officer or income certificate payslip from the employer or last ITR latest ITR যদি কেউ রিটার্ন দিয়ে থাকেন ট্যাক্সের পেরেন্টস যারা রয়েছেন তাদের সেই সার্টিফিকেট দাখিল করলেও হবে। আর লাগবে ক্যান্ডিডেটের আধার কার্ড অরিজিনাল, এই যতগুলি অরিজিনাল বলেছে প্রত্যেকটা একটা করে ফটোকপি বা জেরক্স করে সেগুলো সেলফ সিগনেচার সেলফ সাইন করে সেলফ অ্যাটাস্টেড করে আলাদা করে একটা ফাইলে রেডি করে রাখবেন, কারণ সেগুলো চাইলে সেগুলো আপনারা ওখানে দিতে পারবেন। ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল দ্য ক্যান্ডিডেট উইল গিভ হিজ আর আপগ্রেডেশন চয়েস অ্যাজ ইয়েস অর নো, অর্থাৎ ইয়েস অর নো আপগ্রেডেশনের জন্য ইয়ে দেওয়া হবে আপনার ফরম্যাট, সেই ফরম্যাট আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে। যারা ভর্তি হতে চাইবেন তারা নো আপগ্রেডেশনটা নিয়ে যাবেন, আর যারা আপগ্রেডেশন দিতে যাবেন তাদেরকে ইয়েস আপগ্রেডেশন ফরম্যাটটা রেডি করে নিয়ে যেতে হবে। ইফ অ্যালটমেন্ট অফ দ্য সাবজেক্ট অফ ওয়ান choice happens first, she has no other option but to take admission and his subsequent choices, if any, will be automatically cancelled. যদি এক নম্বর চয়েসে কেউ পেয়ে যায় তাহলে ভর্তি হতেই হবে, ভর্তি যদি না হয় তাহলে সে এক্সিট করে যাবে এই সিস্টেম থেকে, কাউন্সিলিং সিস্টেম থেকে। such candidates must opt for no upgradation, তাদেরকে নো আপগ্রেডেশন দিতে হবে and complete all admission formalities and collect signed physical রিপোর্টিং রিসিপ্ট। এই যে আমি বললাম ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট সেখান থেকে কিন্তু দেবে, এই যে বলে দিয়েছে এখানে, যারা আপগ্রেডেশন দিচ্ছেন তারা কিন্তু এখানে হচ্ছে শুধু ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্টটা দেবে, আর যারা ভর্তি হয়ে যাচ্ছেন তাদেরকেও অ্যাডমিশন এবং ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট তাদেরকে দিয়ে দেবে। আর এইটা হলো মূলত আমাদের কাউন্সিলিং সিস্টেম আপনাদের জন্য রাখলাম। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনারা উপকৃত হন আপনাদের কমেন্ট দেবেন এবং আমাদের চ্যানেলকে দেখতে থাকবেন। আপনাদের জুনিয়র যারা আছে আগামী দিনে এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটাকে দেখতে বলবেন, কারণ এই চ্যানেলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারছেন, আমাকে মতামত জানালে রেসপন্স পাচ্ছেন, উত্তর পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা বলবো যে আমাদের বাড়ির ভাই বোনদের
আপনারা এই চ্যানেলটাকে দেখার জন্য উৎসাহিত করবেন এবং রেফার করবেন। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং অপেক্ষা করুন আমার নতুন নতুন ভিডিও এপিসোডের জন্য। ধন্যবাদ।